16 জুলাই 2024 চট্টগ্রামের মুরাদপুর তখন রণক্ষেত্র। অধিকার আদায়ের মিছিলে স্লোগানে স্লোগানে প্রকম্পিত আকাশ বাতাস। সে মিছিলে ছিল এক নির্ভীক প্রাণ, ফয়সাল আহমেদ শান্ত। মুরাদপুরের পিচঢালা রাজপথ সেদিন সাক্ষী হয়েছিল এক নৃশংসতার। শান্তর রক্তে রঞ্জিত হয়েছিল চট্টগ্রামের মাটি। শান্ত নামটার মতোই ছেলেটা ছিল শান্ত, সৌম্য আর হাসি খুশি। মায়ের চোখের মণি, বন্ধুদের আস্থার জায়গা, আর দেশের এক সাধারণ স্বপ্নবাজ তরুণ। কেউ কি কখনো ভেবেছিল এই শান্ত ছেলেটাই একদিন অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ঝড়ের নাম হয়ে উঠবে? কেউ কি জানত 2024 সালের জুলাইয়ের তপ্ত রোদ তার রক্তে লাল হয়ে যাবে? 2024-এর জুলাই টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশ তখন বৈষম্যের বিরুদ্ধে উত্তাল। তরুণ প্রজন্মের বুকে তখন একটাই চেতনা, অধিকার আদায়ের চেতনা। চট্টগ্রামও পিছিয়ে ছিল না। আর সেই মিছিলে, সেই স্লোগানে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল ফয়সাল আহমেদ শান্ত। আমি ছিলাম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত ছিল, আমার আরেকটা বন্ধু ছিল, আমরা তিনজন ছিলাম। তো আমরা একদম সবাই ফ্রন্ট সারিতে ছিলাম, সামনে ছিলাম। তো যখন আন্দোলন চলতেছে, ওরা আমাদেরকে একবার ধাওয়া দিচ্ছে, আমরা ওদেরকে একবার ধাওয়া দিচ্ছি, মানে এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলতেছে। তো এভাবে করতে করতে আমরা আন্দোলন এখানে যোগদান করছি 3:30 থেকে। 3:30 করতে করতে 5:30 পর্যন্ত, মানে 2 ঘন্টা পর্যন্ত আমরা বারবার ওরা আমাদেরকে ধাওয়া দিচ্ছে, আমরা ওদেরকে ধাওয়া দিচ্ছি। এভাবে করতে করতে হঠাৎ করে 5:32, আমার টাইমটা এক্স্যাক্টলি মনে আছে, 5:32 হঠাৎ করে একটা টিয়ারশাল মারতে, টিয়ারশাল মারাতে মানে আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরে এবার শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাইকে আমি আর পাচ্ছি না। এবার ওনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, পাচ্ছি না। আবার হঠাৎ করে ওনাকে আমি কল দিয়েছি ওনার মোবাইলে, দেখি অনেকবার কল পড়তে পড়তে কেউ রিসিভ করতেছে না। পরবর্তীতে কেউ একজন কল প্রান্ত থেকে কল রিসিভ করে বলতেছে যে আপনি ওনার কি লাগেন? তখন আমি বলছি আমি ওনার বন্ধু লাগি। বলে একটু দ্রুত চিটাং মেডিকেল আসেন, উনি তো গুলিবিদ্ধ হয়েছে, আপনি দ্রুত মেডিকেলে আসেন। তা আমি কিন্তু ইনস্ট্যান্ট ওখান থেকে খুব দ্রুত একটা মোটরসাইকেল নিয়ে আমরা চিটাং মেডিকেল চলে গেছি। যাওয়ার আমি যখন গিয়েছি তখন ওনার লাশ এখনো আসে নাই, বা ওনার দেহটা এখনো আসে নাই। আমি ইমার্জেন্সির সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি অ্যাম্বুলেন্স থেকে ওনাকে নামাচ্ছে। নামাই দেখি যে ওনাকে মানে স্ট্রেচারে করে নিয়ে আসতেছে। আনার পরে ওনাকে আমি দ্রুত গেলাম, গিয়ে ওনার স্ট্রেচার আমি সব ধরে ওনাকে ভিতর দিকে নিয়ে যাচ্ছি। হঠাৎ করে আবার ওখানে কর্তব্যরত চিকিৎসক ওনাকে বলছে ওনার তো অনেকগুলো গুলি লাগছে, গুলিটা ঠিক এই জায়গায় লাগছে, মানে এই জায়গাটা গুলিটা লাগছে। লাগার সাথে সাথে মানে উনি আবার কর্তব্যরত চিকিৎসক বলতেছে ওনার অবস্থা তো খুবই বেশি খারাপ, এখনো কিছু বলা যাচ্ছে না, তবে আমরা ধারণা করতেছি উনি হয়তো বা মারা গিয়েছে বা খুব বেশি গুলিবিদ্ধ হয়েছে। এবার আমরা যখন গেছি, এবার একটু পরে ডাক্তার আমাদেরকে সাথে সাথে জানিয়েছে যে আসলে উনি মৃত্যুবরণ করেছে। এটা শুনে তো আমি খুব স্তব্ধ হয়ে গেছি, কারণ শহীদ ফয়সাল আহমেদ শান্ত পরিবারের একটা মাত্র সন্তান ছিল। ওনার মা শুধু ওনার কারণে শহরে থাকতেছে, ওনার লেখাপড়ার কারণে। ওনার বাবা কিন্তু থাকতো বাড়িতে, একমাত্র ওনার দিকে তাকে ওনার বাবা ওনার মা এখানেই থাকতো। তা আমি আসলে কি বলবো, হতভম্ব হয়ে গেছে, ওনার মাকে কি জবাব দেব। হাসি দিয়েই গেছে আমার কাছ থেকে। পরে আমি বাসায় যাই, লাঞ্চ করে, তারপরে আমার কিছু টিউশনি বাসায় ছিল, ওগুলো শেষ করার পর যখন আসর শেষ, প্রায় মাগরিব হয়ে আসছে, ওই টাইমে যে ও তো বলছিল যে মাগরিবের আগেই আসবে, আমি আবার ওর জন্য নাস্তা রেডি করতেছিলাম। ও বাহিরের নাস্তা তেমন খাইতো না, তো ও বিকেলের নাস্তায় চা আর পরোটা বেশি পছন্দ করতো। তো আমি ওর জন্য চা আর পরোটা বানাবো। এখন মেয়েকে বলতেছি তোমার ভাইয়াকে একটা কল দাও। তো মেয়ে যখন কল দিয়েছে দেখতেছে যে ওর মোবাইলটা বন্ধ। তো আমি তখন চিন্তা করি না, কারণ ওর মোবাইলটা অনেক সময় চার্জ থাকতো না, বাইরে গেলে মোবাইলটা বন্ধ থাকতো। তো আমি ভাবছি যে হয়তো ওরকম চার্জ নেই, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। পরে আমি আবার ওর পরোটার কাই করে রাখছি, কিন্তু চা বসাই না। তা ভাবছি যে কাইটা থাক, আসলে গরম গরম বানাই দেবো এখন। তা আমি আবার বিকেলে রান্না টান্না করতে গুছাইতেছিলাম, তরকারি রান্না করতেছিলাম। তো তরকারি একটা রান্না হয়েছে, আর একটা বসাবে। এই মুহূর্তে ওর 2টা ফ্রেন্ড আসছে আমাদের বাসায়। তো আসছে, ওই আইসে ওরা আমার একদম পাক রুমে চলে গেছে, যাই পিছনে আস্তে করে দাঁড়াইছে, মানে ওরা খুব স্বাভাবিক ছিল, আমি যেন কিছু বুঝতে না পারি। পরে আমি যখন তরকারি বসাচ্ছি তখন বলে আন্টি একটু ভিতরে আসেন, একটু আমাদের সাথে মেডিকেলে যাইতে হবে। তো আমি তাড়াহুড়ো করে মানে
ভিতরে এসে খাটের পাশে এরকম দাঁড়াইয়ে খাটের উপরেই পড়ে গেছে চিৎকার দিয়ে, যে ওর কী হয়েছে, মেডিকেলে এনেছো কেন? বলছে আন্টি ওর গায়ে গুলি লাগছে। তো আমি ততটা নার্ভাস হই না, ভাবছি যে হয়তো বা ও তো আগেও মিছিল টিছিলে যাইতো সবসময়, সেটা তো আমি জানি, হয়তো বা ওরকম কোনো মিছিলে গেছে, হয়তো বা পুলিশে ছুড়াগুলি টুলি মারছে, হয়তো বা পায়ে টায়ে লাগছে, এইরকম হয়তো বা ওকে মেডিকেলে এনেছে, কিন্তু ও যে নাই সেটা আমি জানতাম না। পরে যখন এটা বলার পরে তো আমি জিজ্ঞেস করি ওকে যে ওকে কোথায় নিছো তোমরা? বলছে আন্টি ও চিটাং মেডিকেল আছে। তো আমি আরও কান্না করতেছি যে চিটাং মেডিকেলে ওখানে তো ভালো ট্রিটমেন্ট হয় না, ওখানে কেন নিছো তোমরা? প্রাইভেট ক্লিনিকে কেন ভর্তি করানো আমার ছেলেকে? ওই সময় আমি মাগরেবের নামাজ পড়তেছি, ওই সময় আমাকে ফোন দিছে মাগরেবের পরে মোটামুটি আর কি, মাগরিবের পরে শুনছি যে এরকম না, আমি শুনছি যে আমাকে তো বলেন না, এমনি এরা বলছে যে আঙ্কেল ও একটু অসুস্থ, মেডিকেলে ভর্তি করছে, কি হয়েছে এইটা বলে না। জানার পরে এক সময় ধরেন আমাকে ওরা বলছে ওর যে বন্ধু, ওই যে বললাম না ওর ক্লোজ বন্ধু ছোটোকালে, ওই আমার ফোন দিছে, এবং ফোন দেওয়ার পর ওর আম্মুর কাছেও বাসায় আসছে, বাসায় এসে এর ভিতরে আমারে ফোন দিয়েছে যে আঙ্কেল আপনি বিমানে করে চলে আসেন চিটাগাঙে। আমি বরিশালে ছিলাম, আমার ব্যবসা তো বরিশালে ছিল, আমি 21 সালে গেছি এখানে, আমি তো চিটাগাঙে ছিলাম, 21 সালে বাড়ি যেয়ে আপনি এখানে জাহাজের ফার্নিচারের নিতাম, এখান থেকে ওইটা ব্যবসাটা আর কি আমি করি। তাই ও ফোন দেওয়ার পরে বলছে যে আঙ্কেল, তা আমি অস্থির হইনি, বুঝছেন, যে হয়তো একটা সমস্যা হয়েছে বা বিপদ হয়েছে, এখন এটা নিয়ে অস্থির হইলে তো হবে না, হতাশও আমি হইনি। তাহলে ও বললো যে আঙ্কেল আপনি বিমানে করে চলে আসেন, নাহলে গাড়ি একটা প্রাইভেট কার রিজার্ভ করে চলে আসেন। এখন ওই সময় বিমানের তো কোনো সিস্টেম নাই বরিশাল থেকে, এখন প্রাইভেট কার এটাও সিস্টেম নাই। এরপরে শুনি যে আন্দোলন হয়েছে, এরকম সমস্যা আছে। তারপরে আমি কি করলাম, গাড়িতে উঠছি আর কি, গাড়িতে আমি ভাঙা পর্যন্ত গেছি। তখন চট্টগ্রাম থেকে আপনার ফোন দিছে, মনে হয় যে মহানগর ইসলাম ছাত্রশিবির শহীদ সব, উনি ফোন দিয়েছে, আমি তো ওনাকে চিনতাম না, উনি ফোন দিয়েছে, বলছে যে আমি এরা অমুক, আমার নাম শহীদ আঙ্কেল, এখন আপনাকে তো একটা কথা না বললেই নয়। তখন মনে হয় যে রাত বাজে 12টা, 12:30 মনে হয় বাজছে এরকম, বরিশাল থেকে ভাঙা পর্যন্ত গেছি। তখন আমার শাশুড়ি এবার আমার সাথে, ওনারাও নিয়ে এনেছে। তাহলে উনি তখন আমার বললো যে আঙ্কেল এরকম আমার সাথে শান্ত ভাই তো শহীদ হয়ে গেছে চট্টগ্রামের আন্দোলনে, এখন এটা নিয়ে তো আপনি অস্থির হইয়েন না, আর এটা তো স্বাভাবিক মানুষের। ওরা আমাকে বুঝাইলো আর কি, যে এখন আপনি একটা কাজ করেন, চিটাগাঙে আপনি আসতে পারবেন না, গাড়িতে আসলেও চিটাগাঙে আপনি ঢুকতে পারবেন না। ওই সময় মিরেশ্বর এই পর্যন্ত গাড়ি সব বন্ধ, জ্যাম ট্যাম লাইগে রয়েছে। তা অতএব আপনি একটা কাজ করেন, আমরা শান্ত ভাইকে নিয়ে রাত 3টে 4টে 2টের দিকে আমরা অ্যাম্বুলেন্সে উঠবো। তাহলে অ্যাম্বুলেন্স কার ওখানে নিয়ে আসবো, আপনি ওখান থেকে ব্যাগ যান বাড়িতে। আমি মোবাইলে যোগাযোগ করতেছি, আন্টি আমি আছি মেডিকেলের সামনে, আপনি একটু দ্রুত আসেন। বলে কি হয়েছে আন্টি? না কিছুই হয়নি, একটু হালকা একটু সমস্যা হচ্ছে, আপনি আসেন। এখানে ও বারবার ওর মাকে খুঁজতেছে, আর এখানে হাসপাতালে বারবার বাবা মাকে খুঁজতেছে। এখন আসলে তো আমাদেরকে অভিভাবক হিসেবে অভিভাবককে খুঁজতেছে। তখন ওনার মা আসছেন, আসার পর ওনার মা তো খুবই কান্না জর্জরিত, যে কি হয়তো বলো না, আমাকে শান্তর কাছে নিয়ে যাও, আমাকে শান্তর কাছে নিয়ে যাও, আমাকে শান্তমনির কাছে নিয়ে যাও, আমাকে শান্তমনির কাছে নিয়ে যাও। মানে উনি কান্নায় একদম আমি কি বলবো বুঝতেছি না। এখন আমি মানে খুব টেনশনে পড়ে গেছি, কি বলবো। এবার বলতে ওনার মাকে এখনো বলি নাই, বসে আছে ওখানে বসাইছি। ওনার মা বারবার বলে আমাকে আমার ছেলে শান্তমনির কাছে নিয়ে যাও, আমাকে শান্তমনির কাছে নিয়ে যাবো করতে করতে একটা মানে উত্তপ্ত একটা পরিস্থিতি হয়ে গেছে, অনেক মানুষ জমা হয়ে গেছে ওখানে। এবার হঠাৎ করে এবার বলতে অনেক মানুষকে আমরা বারবার ইশারা দিচ্ছে যাতে না বলার জন্য, উনি যে মারা গিয়েছে এটা না বলার জন্য। এবার করতে করতে হঠাৎ করে একজন সাংবাদিক আসছে, সাংবাদিক এসে বলতেছে কি এটা কি যে মারা গেছে তার মা কিনা। এটা শুনে তো ওনার মা একদম অজ্ঞান হয়ে গেছে গা। মানে আমরা কোনোভাবে বলতে চাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে সাংবাদিকটা বলে ফেলাতে ওনার মা একদম অজ্ঞান হয়ে গেছে গা। এবার অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো এবার করতে করতে এবার ওনাকে কোনোভাবে লাশ দেখাতে, উনি বলছে আমি আমার সন্তানের লাশ দেখবো, কিন্তু ওনারা মেডিকেল যারা চিকিৎসক ছিল বা ডাক্তার ছিল ওরা কোনোভাবে লাশ দেখাতে চাচ্ছে না। ওনার মা বলতেছে কি হয়েছে আমাকে তো বলেন না, ওনার কোনোভাবে ওনার মাকে কিছু বলতেছে না, শুধু সিগনেচার নিচ্ছে। তো এবার আমরা অনেকক্ষণ 5টায় থানায় ছিলাম, প্রায় রাত 11টা 12টা বেজে গেছে। মারা গিয়েছে 5টা 32-এ, কিন্তু রাত 11টা 12টা বেজে গেছে। এখন আমরা 5টায় থানায়, হঠাৎ করে আবার 5টায় থানা থেকে বলতেছে হাসপাতালে যান। এবার আমরা আবার হাসপাতালে গেছি। তা আন্টি বারবার রিকোয়েস্ট করতেছিল আমার ছেলে যাতে পোস্টমর্টম করা না হয়, আমার ছেলে রক্তাক্ত, ও খুব রক্তকে খুব ভয় পায়। ও মানে ওর মা থেকে শুনেছে ওনাকে মুরগি কাটলেও খুব বেশি ভয় পেত।
যে মানে মুরগি রক্তটাকে খুব বেশি ভয় পেত, যার ফলে বলছে আমার ছেলেকে কোনোভাবে পোস্টমর্টম করা যাবে না। তখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে পোস্টমর্টম করা যাবে না। তো বলছে আমার ছেলেকে একটু আমাকে দেখান না। ওরা কতটা নৃশংসে, একটা বার ওনার সন্তানকে দেখায় নাই। খুব কষ্ট পেয়েছে যে ওনার মা এতবার বলার পরে ওনার সন্তানকে একটা বার দেখায়নি। এইভাবে ঘুরতে আবার নিয়ে যাচ্ছে, আবার বলে আপনি একটা থানায় আসেন, আবার থানায়, আবার মেডিকেল, এইভাবে থানা থেকে মেডিকেল শুধু দৌড়াদৌড়ি করতেছে। ওনার মা এইভাবে একজন মানে কষ্টে আছে, ছেলে মারা গিয়েছে কষ্টে, তাও ওনার মাকে একবার এখানে নিয়ে যাচ্ছে, একবার এখানে নিয়ে যাচ্ছে। এভাবে করতে করতে রাত 2টার দিকে কল দিয়েছে যে আপনার একটু মর্গে আসেন। তা আমরা বলছি মর্গে কেন, বা আমরা ওনার মা তো আরো হতভম্ব হয়ে গেছে, মর্গে কেন, আমার সন্তান তো হাসপাতালে ছিল, ওরা মর্গে কিভাবে চলে গেছে, বা আমার ছেলেকে তো পোস্টমর্টম করতে বলে নাই, কেন মর্গে নিয়ে গেল, এটা শুনে তো আরো ভয়। এবার আমরা মর্গের সামনে গেছি, আমাদের আরো অনেক বন্ধু বান্ধব ছিল যারা কোটা বিরোধী আন্দোলন করতেছিল, বিভিন্ন সমন্বয়করা, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা সবাই ওখানে মর্গের সামনে ছিল। এবার ওরা দাঁড়িয়ে আছে, কোনোভাবে ওরা বের করতে দিচ্ছে না, মর্গের সামনে ওরা কোনোভাবে বের করতে দিচ্ছে না, বারবার বলছে তোমরা চলে যাও, তোমরা চলে যাও, তোমরা চলে যাও, বিভিন্নভাবে সরাচ্ছে। এবার আর 2:30 দিকে এবার আমাদেরকে বলতেছে 2 জন আসতে পারবেন, লাশটা রিসিভ করতে হবে। এবার শান্তর আম্মু এবং আমি, আমরা 2 জনের ভিতরে গেছি, যার পর লাশটা শনাক্ত করছে আসলে এটা শান্তর লাশ কিনা। তো শান্তর লাশটা দেখে একদম হতভম্ব হয়ে গেছে গা, মানে মনে হচ্ছে যে এখনো শরীরটা ঠান্ডা, মানে একদম ঠান্ডা, এবং চোখ মেলে তাকায় আছে, মনে হচ্ছে উনি আমাদের দিকে এখনো তাকায় আছে, চোখ মেলে তাকায় আছে। তখন আন্টি তো খুব বেশি কান্না করছে, আমি আন্টিকে কি বলে সান্ত্বনা দেব, আমি কোনোভাবে মানে ভাষা পাচ্ছিলাম না। কান্না করতেছি কিন্তু স্বাভাবিক ছিলাম এতটাই যে ওর বাবা এখানে নাই, যা করার আমারই করতে হবে, ওই জিনিসটা খুব আমার মানে মাইন্ডে থাকতো সবসময়, যে ওর বাবা বাড়িতে থাকে, বাচ্চাদের অসুখ হইলেও আমি সহজে ওনাকে জানাইতাম না, যে উনি দূরে থাকে, বাচ্চাদের অসুখ হইলে উনি নার্ভাস হয়ে যায়, আবার টেনশনে থাকে সবসময়। তো আমি ওনাকে আর অত প্রেশার দিই না। ওই ছেলেরা যারা আনতে গেছে আমাকে বাসায়, ওরা বলতেছে আঙ্কেলকে আসতে বলেন। আমি বলছি তোমার আঙ্কেল তো এখন আসতে পারবে না, কারণ এখন গাড়ি আসার টাইম নেই, আমাদের দেশ থেকে গাড়ি আসার একটা টাইম আছে, এই টাইমের ভিতরে চলে আসে, এরপর আর গাড়ি ছাড়ে না। বলছে তাহলে বিমানে আসতে বলেন। তো আমি বলছি আমাদের বাড়ির থেকে বিমান আসে সপ্তাহে 2টা, একটা রবিবার একটা বুধবার, তো ওদিন তো ছিল মঙ্গলবার মনে হয়। পরে আমি বলি যে না উনি আসতে পারবে না, এখন বলতেছি আঙ্কেলের নাম্বার আমাকে দেন। তো সে কল দিয়ে বলতেছে যে আপনি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন না হয়। তখন আমি বুঝতে পারি না যে শান্তমণি নাই। পরে এইভাবে করে আমি যখন মেডিকেলে চলে আসছি, আইসা শুনতেছি যে চিটাগাং মেডিকেলের 5 লাইশ থানার ওসি ছিল ওখানে, সে ডাকতেছে ফয়সালের আম্মু কোথায়, ফয়সালের আম্মু কোথায়। তো আমি দূরেই গেছি যে হয়তো বা শান্তমণি মনে হয় ওয়ার্ডে আমাকে ডাকতেছে বা আমাকে খুঁজতেছে, আমি ওনার কাছে গিয়েছি যে আমি আসছি, আমাকে নিয়ে চলেন। তো উনি আমার কাছ থেকে অ্যাড্রেস নিল, সব কিছু নেওয়ার পরে উনি আমার কাছ থেকে চলে গেছে। তো আমি বলছি আমাকে নেবেন না। পরে উনি আমাকে রাইখে চলে যায়। চলে যাওয়ার পরে এখন আমি মানে তখন আমার জানা হয় না যে ও নাই। আমি ভাবছি যে হয়তো বা ও এমার্জেন্সিতে আছে বা ব্লিডিং বেশি হচ্ছে, এই অবস্থায় মনে হয় আমাকে নিচ্ছে না, ওখানে মনে হয় কাউকে ঢুকতে দেয় না। পরে দেখতেছি যে মিডিয়ার সব লোক মানে দূরে দূরে আমার কাছে আসতেছে, ওরা সাংগঠনিক ছেলেরা যারা ছিল ওরা সবাই সরাই দিতেছে আমার কাছে। কিন্তু তখন আমি বুঝতে পারি না, কারণ এরকম তো আমি কখনো আশা করি না যে আমার কানে এই ধরনের কোনো খবর আসবে। পরে আমি নার্সরা যে রাত্রে বসে ওরকম একটা রুমে নিয়ে আমাকে বসায়, ওখানে বসানোর পরে একটা লোক আইসা বলতেছে যে আপনি একটু শান্ত হন। সম্ভবত ওর সাথে যে ফারুক যে শ্রমিক, ওনার বাবা হবে সম্ভবত, ওই লোকটা এসে বলছে যে আপনি একটু শান্ত হন, আমাদের একটা লোক মারা গেছে, শান্তমণির ওখানে যাইতে একটু দেরি হবে। তখন আমি ভাবছি যে হয়তো আমার ছেলের কিছু হয়েছে, না হলে ওনাদের লোক মারা গেছে, আমার কেন ওখানে যাইতে দেরি হবে। পরে ওখানে থানার কাজ শেষ করে যখন আবার আমাকে মেডিকেলে নিয়ে আসে, ওখানে এসে যেই ছেলে আমাকে বাসায় আনতে গেছিলো ওই ছেলে আবার দৌড়াই আমার কাছে গেছে যে আন্টি সর্বনাশ হয়ে গেছে। তো আমি বলছি কী সর্বনাশ হয়েছে, আমার আর সর্বনাশের কী বাকি আছে। বলে যে শান্ত ভাইয়াকে পোস্টমর্টমে নিয়ে গেছে। তখন আমি আবার ওখানে জোরে চিৎকার দিয়ে কান্না শুরু করি যে এতগুলো মানুষ এখানে থাকতে আমার ছেলেকে কিভাবে নিয়ে যায় পোস্টমর্টম করানোর জন্য, এরা কি করছে বসে বসে, আমাকে ছেড়ে দাও। পরে ওখান থেকে আবার সবাই সাংগঠনিক যারা ছিল দায়িত্বশীল, উপরস্থ যারা ছিল সভাপতি সেক্রেটারি, এরা সবাই আবার সেই প্রবর্তক মোড়ে চলে যায় যে আমরা গিয়ে বলি যেন পোস্টমর্টম করানো না হয়।
কিন্তু কেউ হয়তো শুনে না। পরে ওখানে আবার রাতের 2:30টার সময় আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যে ছেলের সাথে আমার দিনের 3টায় দেখা হয়েছে, সে রাতের 3টায় ছেলেকে স্ট্রেচারে করে আমার সামনে নিয়ে আসে। আমার ছেলে ছোটবেলায় একটা মুরগি জবাই করতে পারতাম না ওর সামনে। মেহমান আসলে মুরগি জবাই করা যেত না, কোরবানির সময় গরু জবাই করার সময় ওকে লুকাই রাখতে হতো। সে রক্ত দেখতে পারতো না, ভয় পেত। আর আমার সেই ছেলে কি রক্তাক্ত হয়ে গেল। লাশ শুধু আমি আর শান্তর মা দেখছি, বাকি কেউ লাশ দেখে নাই। ওরা তো খুব কষ্ট পাইছে। ওরা সে তখন থেকে দাঁড়িয়ে আছে, আমাদের বন্ধু বান্ধবরা, আত্মীয় স্বজনরা, ওর আত্মীয় স্বজন সবাই বসে আছে যে ওনার সন্তানের লাশটা দেখবে, শান্তর লাশটা দেখবে। কারণ মৃত্যুর পর যদি লাশটা দেখার সুযোগ না দেয়, এই বাংলাদেশ তো আসলে হতে পারে না যে একটা সন্তান মারা গেছে তার লাশটা দেখবে, লাশটা নিয়ে তারা রাজনীতি করতেছে। তার কোনোভাবেই আমাদেরকে একটা মিনিট ডাকাতে দেয় না। বলছে এটা শান্ত, জি শান্ত, সাথে সাথে এটাকে প্যাকেটিং করে ফেলছে। প্যাকেটিং করে আমরা বলছি আমরা অ্যাম্বুলেন্স দেখতেছি, আমরা অ্যাম্বুলেন্স নিয়ে আগে একটু পতেঙ্গায় যাবো, গিয়ে আমাদের কিছু বাইকে দেখাইতে হবে। ওনার আত্মীয় স্বজন, বরিশাল যাওয়া তো সম্ভব না, বরিশাল অনেক দূরে, বন্ধু বান্ধব সবাই যেতে পারবে না, আত্মীয় স্বজন সবাই যেতে পারবে না। আর ওনার লাস্টে একটু দেখার সুযোগ করে দেন আমাদেরকে। কিন্তু ওনার কোনোভাবে একটা মিনিটের জন্য, মানে সিঙ্গেল মিনিটের জন্য ওনারা আমাদেরকে লাস্টটা দেখতে দেয় না। বলছে কি না চলে যেতে হবে। আমরা অ্যাম্বুলেন্সটা ঠিক করতে হবে না, অ্যাম্বুলেন্স আমি ঠিক করবো। মানে খুব তাড়াহুড়া করে মানে অ্যাম্বুলেন্সটা ওনারাই ঠিক করে ফেলছে, কোনো দরদাম করা ছাড়া। মানে যেভাবে হোক একটা মিনিট ওনারা লাশটাকে ভয় পাচ্ছে, মানে লাশটা ওনারা একটা মিনিট ওনারা সামনে রাখছে না। দ্রুত ওনাদেরকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে। আমি বলছি ওনার একটা বোন আছে, বোনটা বাসায় আছে, বোনটাকে অন্তত অ্যাম্বুলেন্সটা ওই দিক দিয়ে নিয়ে যান, অ্যাম্বুলেন্সটা নিয়ে ওনার বোনকে নিয়ে আসি। বলেন অ্যাম্বুলেন্স এখান থেকে একটা মিনিট সরবে না। অর্থাৎ ওরা ভয় পাচ্ছে যে অ্যাম্বুলেন্সটা যাতে এদিক দিয়ে নিয়েও না যায়। তখন ওরা কি করছে, পুলিশের গাড়ি, তাহলে ওনার বোনকে কিভাবে নিয়ে আসবো? বলে তাহলে আমাদের পুলিশের গাড়িটা নিয়ে চলো। গাড়িটা নিয়ে, পুলিশের গাড়ি নিয়ে এসে ওনার বোনকে নিয়ে গেছে। ওনার বোন ঘুমন্ত অবস্থায়, ওনার বোনকে বোন বলছে কই যাচ্ছে এত রাতে? বলেন কাজ আছে চলো। এবার ওনার বোনকে নিয়ে আমরা ইমিডিয়েট মানে ওখানে আবার আসছি, মানে ওনার নিয়ে আবার আসছি। আসার পর অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে গা। ছোটবেলায় থেকে এসে সংগঠন, ক্লাস 5 থেকে এসে সংগঠনের দাওয়াত পায়, সংগঠনের দিকে ঝুঁকে পড়ে। সে তার একাডেমিক পড়ার থেকেও তার সংগঠনের প্রতি তার দায়িত্ববোধটা বেশি ছিল। ওর ছেলেটা আসলে অসাধারণ ছিল। আমরা সেটা বুঝতে পারছি তার শাহাদাতের পরে। কোনো কিছুতে তার সব চাওয়া পাওয়া ছিল মায়ের সাথে, বাবার কাছে কোনো আবদার ছিল না। কোনো কিছু লাগবে, সে অনার্সে পড়ে, তখনও একটা কলম কিনতে হলেও আম্মু আমার একটা কলম লাগবে, আম্মু আমার একটা খাতা লাগবে। তার কোনো চাহিদা ছিল না, খুব মিতব্যয়ী ছিল। বাবার সাথে কোনো আবদার ছিল না, মায়ের সাথে সব আবদার। তো ছেলেটাকে নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল। এখন আর একটা মুহূর্তের জন্য আমার বাঁচতে ইচ্ছা হয় না। অনেক আশা ছিল, ছেলেকে লেখাপড়া শিখাবো, স্টুডেন্ট বিষয়ে বাইরে পাঠাবো, লেখাপড়া শিখে একটা বড় অ্যাওয়ার্ড নিয়ে আসবে। আমি একজন গর্বিত মা, একজন সেরা মা হিসেবে একটা অ্যাওয়ার্ড পাবো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে। একজন শহীদের মা হিসেবে আল্লাহ তাআলা আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে। আল্লাহর ফয়সালার উপরে তো আর কিছু করার নেই। আল্লাহ তাআলার ফয়সালায় চূড়ান্ত ফয়সালা। আমরা আল্লাহ তাআলার ফয়সালায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তা আসলে শহীদ ফয়সালামের শান্ত ভাই হয়তো এখন নাই, কিন্তু ওনার প্রতিটা স্মৃতি, প্রতিটা মুহূর্ত আমাকে এখনো মনে করে দিচ্ছে। ওনার সাথে আসলে আমার অনেক বেশি স্মৃতি। আমরা একদম ছোটবেলা থেকে একসাথে চলাফেরা, একসাথে স্কুল কলেজ সব একসাথে, একর সাথে বেড়ে ওঠা। ওনার ফ্যামিলিতে সবসময় যাওয়া আসা। উনি আসলে ছিল অমায়িক একজন মানুষ। ও চেয়েছিল একটা বৈষম্যহীন স্বাধীন মানচিত্র। শান্ত চলে গেছে, মায়ের কোল খালি করে, বন্ধুদের আড্ডার চিরচেনা জায়গা শূন্য করে সে আজ আকাশের তারা। যে ছেলেটার সামনে ছিল এক পৃথিবীর সমান ভবিষ্যৎ, সে আজ ঘুমিয়ে আছে কবরের নীরবতায়। কিন্তু এই চলে যাওয়া কি শুধুই হারিয়ে যাওয়া? না, শান্ত হারায়নি। ফয়সাল আহমেদ শান্ত, তুমি আজ আর কেবল একটি নাম নও, তুমি এই নতুন বাংলাদেশের এক জ্বলন্ত মশাল। 16ই জুলাই মুরাদপুরের মাটিতে তুমি যে রক্ত ঢেলে দিয়েছ, সেই রক্তেই অর্জিত হয়েছে এদেশের দ্বিতীয় স্বাধীনতা। যতকাল এই বাংলাদেশ থাকবে, যতকাল লাল সবুজের পতাকা উড়বে, ততকাল এ জাতি তোমাকে শ্রদ্ধায়, স্মরণে
আর ভালোবাসায় বাঁচিয়ে রাখবে।